ডেমোক্রেটিক বিউটি উনি যেটা বলছেন সেটা হলো আপনার মতবিরোধ থাকবে। সেটা কি? উনি একটা দল, আপনি একটা দল, আপনি নির্বাচনের মাঠে যাবেন, ওনার ম্যানিফেস্টো দিবে, আপনার ম্যানিফেস্টো দিবেন যে নির্বাচনে আমরা ক্ষমতায় গেলে কি করব। এখানে আপনার পার্থক্য থাকবে। কিন্তু আমরা একটা নির্বাচনের ব্যাপারে ঐক্যমত্য হতে যাচ্ছি, সেখানে আমরা দ্বিমত হইয়া নির্বাচনে যেতে পারতেছি না, এইটা গণতন্ত্রের বিউটি নয়। গণতন্ত্রের বিউটিতে নির্বাচনটাকে এনশিওর করতে হবে যে একটা নির্বাচন হতে যাচ্ছে এবং সেখানে আমরা একমত হয়েছি। এখন নির্বাচনের যেমন একমত হয়েছেন কি ফেব্রুয়ারিতে নির্বাচন, সেটা একমত হওয়ার কোনো বিষয় নাই, দিন তারিখ না হইলেও একটা রোড ম্যাপ আসছে। কিন্তু তারপরে ওইদিকে নির্বাচন, এইদিকে কিন্তু চলমান চলছে বিভিন্ন আলোচনা। এইটা ডেমোক্রেসির বিউটি না। ডেমোক্রেসির বিউটি হলো আপনার ভিন্ন ম্যানিফেস্টো, ওনার ভিন্ন ম্যানিফেস্টো, কি করবে এই মতবিরোধ। কিন্তু আমরা তো নির্বাচনের জন্য এক জায়গায় যেতে পারিনি, এখন পর্যন্ত যেতে পারিনি। এটা কিন্তু আমাদের রাজনৈতিক দলের সবার ব্যর্থতা। আপনি এখন ইউনূস সাহেবের ব্যর্থতা দিতে পারেন, ইউনূস সাহেবের ব্যর্থতা নাই এখানে, কারণ ইউনূস সাহেব আমাদের কেউ না, উনি একজন তৃতীয় ব্যক্তি রেফারি হিসেবে বসে আছে। আমরা যদি ঐক্যমত্য হয়ে যেতে পারি তাহলে ওনার কোনো রোল নাই, উনি নির্বাচন দিয়ে চলে যাবে। এখন ভাই সেটাই বলছি, তারাও তো এগিয়ে আসতে পারে বিএনপির মতো। বিএনপি গণভোটে রাজি ছিল না, বিএনপি গণভোটে আসছে। জামায়াত কেন সেই গণভোটে এগিয়ে আসতে পারছে বা এক পা এগিয়ে? কিন্তু তারা তো আগে থেকে প্রস্তুতি নিয়ে বসে আছে 300 আসনে। আমি বলছি হ্যাঁ, জামাত একটা ডিসিপ্লিনড দল এবং জামাতের নেতৃত্বের ব্যাপারে মনে হয় কমান্ডটা ভালো কাজ করে। এখন 300 আসনে যে দিয়ে দিছে, এখন জামাতের হয়তো সিস্টেম আছে, সিস্টেম মোতাবেক কেউ কোনো দলীয় সিস্টেমে নমিনেশন দিচ্ছে, কোনো উচ্চবাচ্য নাই। কিন্তু একটা বড় দল, যেটা উনি বললেন, প্রতিটা এলাকা আপনি পাবেন মিনিমাম 3 জন প্রতিদ্বন্দ্বী, তারা সবাই যোগ্য। আমি তাদেরকে অযোগ্য বলছি না, তারা যোগ্য। যে আপনি যেটা বললেন, আমি বলছি না, উড়িয়ে দিচ্ছি না। এখন মনে করেন একটা সিটে 3 জন বিএনপির লোক আছে, সবাই কোয়ালিফাইড, কিন্তু একজনের নাম ঘোষণা করে দিল। একজনের নাম ঘোষণা করে দিলে বাকি দুজন কি চিন্তা করবে জানেন? ও যদি একবার এমপি হয়ে যায়, এই সিটটা কিন্তু ওর জন্য পার্মানেন্ট হয়ে গেল। জিনিসটা বুঝছেন? এখন যে 2 জন বঞ্চিত হবে, তাদের ইউ ক্যানট রিড দেয়ার মাইন্ড। আপনি তার অন্তর পড়তে পারবেন না, অন্তর তো পড়তে পারবেন না, কিন্তু সেখানে একটা লড়াই হতে পারে। গেল একটা দিক। দ্বিতীয় দিক, ডেমোক্রেসিতে আপনি বিশ্বাস করেন গণতন্ত্রে। এখন গণতন্ত্রে বিশ্বাসের মানে এই না যে পিয়ার পদ্ধতিতে তো কিছু বললাম, যে আপনি নির্বাচন দিয়ে দেখা গেল আপনি 220টা সিট পেয়ে গেলেন, কিন্তু শক্ত কোনো বিরোধী দলই নাই। যদি আপনি সত্যি গণতন্ত্রকে ভালোবাসেন, সত্যি দেশের জন্য গণতন্ত্র ভালোবাসেন, তাইলে আপনাকে ওই চিন্তাটাও করতে হবে শক্ত বিরোধী দল কীভাবে আসে, অবশ্যই ভাবতে হবে, এবং উন্নত চিন্তা ভাবনা বলে এটাকে। এখন আপনি যদি এমন একটা নির্বাচন করেন, আমরা দ্বিদলীয় শাসন দেখছি, এখন একটা দ্বিদলীয় শাসনের একটা তো নাই। এখন আপনি যদি দেখেন যেটার সামনে ওপেন একটা দরজা, আপনি কোনো বাধা নাই, কারণ আপনি এই জামাত, এখন আসেন রাজনৈতিক দলগুলোর সাথে যে মানুষ বিশ্বাস করে না বা আস্থা আনতে পারে না কেন? যেই জামাত ভাই কেউ আমাদের ভাত মাছ দেয় না, আমি রিয়েলিটি বলতেছি। যেই জামাতের সাথে 3 দলীয় জোটের যখন আন্দোলন হয়, সেখানে জামাতকে ইনক্লুড করা হয়েছিল, তখন কি তারা স্বাধীনতা বিরোধী শক্তি টের পায় নাই বা তার কাছে গন্ধ আসে নাই? এরশাদ বিরোধী আন্দোলন যখন করে 3 দলীয় জোটে, তারে আনছেন কেন? আর কোনো দল নেই, তারা আনতামই না, আমি সে তো রাজাকার। আবার যখন এই জামাতের সাথে আতাত করে, আমি আতাত না ঐক্যমত্য এসে একটা জায়গায় গিয়ে নির্বাচনে তাদেরকে মন্ত্রী পর্যন্ত বানাইলাম, তখন কি তিনি রাজাকার ছিলেন না? তো আপনি কতক্ষণ তাকে রাজাকার বলবেন, কতক্ষণ বলবে না? এই যে রাজনীতির যে অস্থির মানে চেঞ্জ হওয়ার মানসিকতা, মানে মানুষকে কিছুই মনে করেন না, যা মন চায় তাই বলবেন, এবং বলবেন একটা সুন্দর বাক্য, যেটা আমি আই হেট ইট লাইক এনিথিং। সেটা কি? রাজনীতিতে শেষ কথা বলতে কিছু নাই, দেশটা তামাশা নয় যে আপনার শেষ কথা বলতে কিছু নাই। একবার আপনার গায়েতে ঘ্রাণ পাবো, একবার আপনার গায়েতে গন্ধ পাবো। এই কারণে আস্থার সংকট, রাজনৈতিক দলের উপরে মানুষের আস্থা নাই, এবং এইগুলো হলো তার অন্যতম কারণ। জামায়াতের ভূমিকা নিয়ে তো প্রশ্ন সবারই আছে, এটা তো আমি দ্বিমত করছি না তার সাথে, স্বাধীনতা যুদ্ধ বিরোধী, আমি রাজাকারই বলবো। আমি তার সাথে, আমি তাকে নিয়ে আমি মন্ত্রী বানাবো, আমি তো এখন আবার আমি তাকে বাদ দিচ্ছি আজকে। সুতরাং সে কি করবে? সেও তার মতো চিন্তা করবে। আর আমি বলি, আমি আবারও দাবি নিয়ে বলতেছি, প্রত্যেকটা দল আমাদেরকে বুঝাক যে পিয়ার পদ্ধতি যেটা, এটা রাষ্ট্রের জন্য এবং জনগণের জন্য ক্ষতিকর। কিভাবে? সরকার দুর্বল, সরকার বদল হবে, রাষ্ট্রের জায়গায় থাকবে।